আরে মিডিয়া খবর 10 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক করে বিচার চাই, দাবি আমরা সকলে। ভয় আউট ভরসাহীন, সকালে জমা বিকালে খরচ। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই ডায়লগের প্রবক্তাও আপনি এবং বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনি। কিন্তু সেই আপনার মুখ্যমন্ত্রিত্বকালে ও ডবল ইঞ্জিনের সরকার চলাকালীন এই পশ্চিমবাংলায় গত 2 মাসে সুরসুরা থেকে আরজিকর, দমদম থেকে দুর্গাপুর বা বারুইপুর থেকে দিনহাটা 6টা ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। কজনকে আপনি বা আপনার সরকার সকালে জমা করে বিকালে খরচ করেছেন? কজন নির্যাতিতাকে আপনার সরকার বা আপনি ফাস্ট্র্যাক কোর্টে বিচার পাইয়ে দিয়ে তাদের ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন? আর এক্ষেত্রে তো অভিযোগটা আরও ভয়ানক। আপনাদের থিঙ্ক ট্যাঙ্ক, ভারতীয় জনতা পার্টির থিঙ্ক ট্যাঙ্ক আরএসএস এর দিকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। এই আরএসএস আবার এই ভারতবর্ষে হিন্দুত্ববাদী সমাজ সংস্কারের কথা বলে। এই আরএসএস অহল্যাবাই হোলকারের কথা প্রচার করে। এই আরএসএস এই ভারতবর্ষে তারাই একমাত্র হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী সংগঠন তা দাবি করে। আবার এই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এই আরএসএস এর জন্ম দেয়া ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পার্লামেন্টে মহিলা সংরক্ষণের বিল আনে ও ভারতবর্ষের নাগরিকদের সবার মাথায় রাষ্ট্রপতির আসনে মহিলাকে বসিয়ে মহিলা সশক্তিকরণের কথা বলে। কিন্তু দিনের শেষে রাম মন্দির থেকে বারুইপুর প্রত্যেকটা ঘটনার অভিযোগের আঙুল উঠছে সেই ভারতীয় জনতা পার্টির থিঙ্ক ট্যাঙ্ক আরএসএস এর দিকে। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। ঘটনা বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর গ্রামের। শনিবার বিকালবেলা সূর্য যখন অস্তমিত তখন ওই নাবালিকা 6ষ্ঠ শ্রেণীর 11 বছরের নাবালিকা খাবার কেনার উদ্দেশ্যে পাড়ার দোকানে যায়। আর সেই পাড়ার দোকানের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে দীর্ঘ সময় আর বাড়ি ফেরে না। দীর্ঘ সময় ওই নাবালিকা বাড়ি না ফিরে আসার পরে বাবা মা, আত্মীয় পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করে। রাত কেটে ভোর হয় এবং ভোরের আলো স্পষ্ট হতে সকালবেলা দেখা যায় গ্রামের শেষ প্রান্তে এক পরিত্যক্ত পুকুরে একটি বস্তাবন্দি দেহ ভাসছে। হ্যাঁ, সেটাই ছিল ওই 11 বছরের 6ষ্ঠ শ্রেণীর নাবালিকার দেহ। স্থানীয় সূত্রে জানা যায় ওই নাবালিকাকে ধর্ষণ করার পরে জিভ কেটে এবং চোখ খুবলে তুলে নিয়ে ধর্ষকরা তাকে খুন করে ফেলে দিয়ে গেছে ওই পরিত্যক্ত পুকুরে। এমনকি স্থানীয় সেই মানুষজনের দাবি, তারা সবাই পরিচিত, তারা এলাকার আরএসএস এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যাদেরকে এলাকার জনগণ পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও ছেড়ে দিয়েছে পুলিশ তাদেরকে। 11 বছরের বাচ্চাকে এভাবে ধর্ষণ করেছে, নিষ্ঠুর ভাবে ধর্ষণ করেছে, তার চোখ খুবলে নিয়েছে, তার জিভ কেটে নিয়েছে, তাকে 4 জন মিলে ধর্ষণ করেছে। আমরা দুজন এভিডেন্সকে ধরে দিয়েছি, তারপরে পুলিশ একজনকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আরজিকর থেকে ধানতলা, কামদুনি থেকে বারুইপুরের ঘটনায় সরকার পরিবর্তন হয়ে যায় কিন্তু পুলিশের চরিত্র পাল্টায় না। আর যে কারণে এই পোড়ার দেশের অভাগীদেরও কপালে বিচার জোটে না। কালকে রাত 11টা থেকে এ পর্যন্ত কাউকে দেখতে পাইনি। ইভেন্ট আধ ঘন্টা আগে পুলিশ এসছে, আমরা বডি ক্যাম্প থেকে পুলিশ নিয়ে গিয়ে বডি শনাক্ত করেছি, সেখান থেকে তুলে নিয়ে এসছি। পুলিশ ঘুম এখনো ভাঙেনি, একটা 12 বছরের বাচ্চাকে রেপ করেছে 4 জন মিলে। তাই ধিক্কার জানাই পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে, ধিক্কার জানাই পশ্চিমবাংলার প্রশাসনিক কর্তা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আপনার সেই পুরনো ডায়লগগুলোকে, যে ডায়লগগুলো কেবলমাত্র আপনার ক্ষমতায়নের রাজনৈতিক জমি তৈরি করে দিয়েছে, কিন্তু এই পশ্চিমবাংলার একটাও নির্যাতিতার বিচার পাইয়ে দেওয়ার পাশ দিয়ে হাঁটেনি। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়া বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। না, মাননীয় রত্না দেবনাথ মহোদয়, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, বিচার আপনি পাবেন না। আপনার 5 বছর বিধায়ককালে আপনি আপনার মেয়ের অভয়ার বিচার পাবে না। এ সরকার আপনার মেয়ের বিচার দেবে না। কারণ
আপনাকে কেবলমাত্র তারা ব্যবহার করেছে। তাদের প্রয়োজন ছিল ক্ষমতার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে, তাদের আপনার প্রয়োজন ছিল না। আপনার বলাও ভুল, আপনার মেয়ের ওই যে সোকল্ড অভয়া, এই অভয়া ইস্যুটাকে তাদের দরকার ছিল, যে ইস্যুটাকে ব্যবহার করলে তারা সাধারণ জনগণের সিম্প্যাথি আদায় করতে পারবে। আর সে কারণে তারা আপনাকে একটা টিকিট অফার করেছে। আপনাকে তারা সেই টিকিটের বিনিময়ে রাজনৈতিক ময়দানে নামিয়ে তাদের দলে ভিড়িয়ে পশ্চিমবাংলার সাধারণ জনগণের সিম্প্যাথি আদায় করেছে। বর্তমানে তারা ক্ষমতায় চলে এসেছে, তাই তাদের এখন আর না আছে আপনার দরকার, না আছে অভয়ার ন্যায় বিচার দেওয়ার তাড়া। আর যে রাজনৈতিক দল বিলকিস বানুর ধর্ষকদের স্পেশাল সুপারিশে জেলমুক্ত করিয়ে গলায় মালা পরিয়ে বরণ করতে পারে, যে রাজনৈতিক দলের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার কেবলমাত্র ধর্ষণ নয়, নির্যাতিতার সমস্ত পরিবারটাকে শেষ করে দিয়ে বহাল তবিয়তে জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াতে পারে, যে রাজনৈতিক দলের শাসনকালে এই ভারতবর্ষে বাবা রাম রহিম থেকে সদ্গুরুর মতো অভিযুক্ত প্রমাণিত সাজাপ্রাপ্ত ধর্ষকরা পেরোলে মুক্তি নিয়ে গোটা ভারতবর্ষ সেই ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় ঘুরে বেড়ায়। আর যে রাজনৈতিক দলের শাসনকালে এই ভারতবর্ষে একজন ধর্ষক পুত্রকে বাঁচানোর জন্য সেই পিতা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে তার ধর্ষক পুত্র রেহাই পেয়ে যায়, সেই রাজনৈতিক দলে আপনি কেন এই ভারতবর্ষের কোনো ধর্ষিতা, কোনো নির্যাতিতার পরিবার, কোনো নির্যাতিতা ধর্ষিতা মা বোনেরা বিচার পাবে না? যে কারণে দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে পশ্চিমবাংলা একটাও এই ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন শাসনকালে যত ধর্ষণ হয়েছে, যত নির্যাতন হয়েছে, তার একটারও বিচার পায়নি, একটারও বিচার দিতে পারেনি এই ভারতীয় জনতা পার্টির সরকার। যারা এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার আগে বলেছিল ভয় আউট ভরসাইন, যারা এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার আগে বলেছিল মহাজঙ্গল রাজ চলছে, ডবল ইঞ্জিন সরকার হলে আইনের শাসন জারি হবে না, সেই সরকার ক্ষমতায় আসার পরে তাদেরই থিঙ্ক ট্যাঙ্ক আরএসএস ধর্ষণ করছে। ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থাও ভেঙে পড়েছে এই ডবল ইঞ্জিন সরকার আসার পর থেকে। তার উদাহরণ আরজি কর থেকে শুরু করে কুচবিহার, তার উদাহরণ সুরসুনা থেকে শুরু করে দিনহাটা, তার উদাহরণ দমদম থেকে শুরু করে বারাইপুর। একের পর এক ঘটনা ঘটছে, একের পর এক ধর্ষণ হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন নীরব দর্শক এবং सरकार मुंह कुलूप एटे बसे आछे। एसआईटी ने 2021 में इसी चंपत राय चोर के खिलाफ जांच बैठी थी, भूमि घोटाले के मामला था, क्या उखाड़ लिया एसआईटी ने। 200 रामशिलाएं चांदी की 1-1 किलो की सिंधी समाज ने भेंट किया, वो रसीद मांग रहे हैं, भैया हमको रसीद दे दो। सियाराम उमर वैश्वी प्रतापगढ़ के पूरा खेत खलियान बेच करके 1 करोड़ रुपया लाए दे गए, वो पर्ची मांग रहे हैं कि भैया चंपत जी अगर चंपत नगर हो गया हो तो लाके दे दीजिए साहब ने। और ये जांच वहां तक पहुंचनी चाहिए जहां से आका लोग बचा रहे हैं इन चोरों को। मैंने तहरीर दिया, इतने छोटे मामले में इन्होंने दूसरी नकली तहरीर लेकर दर्ज कर लिया। मैंने तो नामजद किया था ना कि चंपत राय चोर है, तो बचाने वाले संघ के लोग बड़े चोर हैं, बड़े पापी हैं। बढ़ते बढ़ते राम मंदिर चुरिर परिमाण छाड़िয়েছে 4,500 कोटी। हाँ, এখানেও অভিযুক্ত সেই আরএসএস হিন্দু মহাসভা ভারতীয় জনতা পার্টি। কেবলমাত্র প্রভু শ্রী রামচন্দ্রের দর্শনের প্রণামীর টাকা নয়, প্রভু শ্রী রামচন্দ্রের পাদুকা, মাথার মুকুট, সোনার হার, গয়না থেকে শুরু করে 100 চাঁদির ইট, কাক, আরও যে সমস্ত সামগ্রী প্রভু রামচন্দ্রকে দর্শন করার পরে ভারতবর্ষের আপামর ভক্তরা দান করেছিল, হিন্দুরা দান করেছিল, তা চুরি করেছে। কারা চুরি করেছে না অভিযোগ নয়, অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় জনতা পার্টি আরএসএস হিন্দু মহাসভার লোকজনদেরকে। কিন্তু আপনি প্রতিবাদ করতে গেলে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যান্টি ন্যাশনাল, দেশ বিরোধী, হিন্দু বিরোধী, পাকিস্তানি এজেंट दागिए देवे। हमारा पैसा, हिंदू का पैसा अगर किसी हिंदू ने ले भी लिया, भाई तुम लोगों को क्यों मिर्ची लग रही है? तुम लोगों ने, जितनों ने भी ये आवाज उठाई है, मैं उनसे ये पूछना चाहता हूँ कि उन्होंने राम मंदिर में जाकर के कितना चंदा दिया, कितने आभूषण चढ़ाए राम जी को? कोई है जवाब किसी के पास? लेकिन सबको केवल एक बात बोलनी है, राम मंदिर में चंदा चोरी हो गया है, अबे तुम्हें क्या फर्क पड़ रहा है? हिंदू का दिया हुआ पैसा हिंदू के पास गया। তাদের দাবি হিন্দুরা চুরি করেছে, হিন্দুর মন্দির থেকে চুরি হয়েছে, বিচার করবে হিন্দুরা। আপনি বলার কি? এখন হয়তো আপনি বলবেন আপনিও তো হিন্দু। না মশাই, তাদের কাছে হিন্দু কেবলমাত্র তারা যারা করে ভারতীয় জনতা পার্টি। আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সেই সুষ্ঠু পরিকল্পনা, সেই প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে এই ভারতীয় জনতা পার্টি, এই আরএসএস মন্দির লুট করতে করতে বর্তমানে মা বোনে এসে ঠেকেছে। মা বোনদের ধর্ষণ লুট করছে, ইজ্জত লুট করছে, শ্লীলতাহানি করছে। কিন্তু তারপরেও প্রতিবাদ করা যাবে না, কারণ উনি যে বলে দিয়েছে বিকাশ চলছে, উনি যে বলে দিয়েছে হিন্দুস্তান তৈরির কাজ চলছে, তাই মুখে আঙুল দিয়ে চুপ করে থাকতে হবে। জানি না এই পশ্চিমবাংলার মিডিয়া কোথায় গেল, জানি না এই পশ্চিমবাংলার গডি মিডিয়ার গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে কিনা, কারণ তারা এখনো পর্যন্ত বারুইপুর পৌঁছতে পারেনি, বারুইপুর ঘটনা দেখাতে পারেনি। পশ্চিমবাংলার একটাও মেন স্ট্রিম নিউজ চ্যানেল, একটাও মেন স্ট্রিম খবরের কাগজ
এই বারুইপুরের ঘটনা 11 বছরের একটি ষষ্ঠ শ্রেণীর নাবালিকার যার ধর্ষণ করে খুন করার পরে চোখ তুলে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, জিভ কেটে নেওয়া হয়েছে, তার কথা কেউ দেখায়নি। সবাই ব্যস্ত রয়েছে মুখ্যমন্ত্রী কোন কনভেনশন হলে কি বলছে, কোন ভালো তৃণমূল কোন বক্তব্য রাখছে, ভালো তৃণমূল কোথায় গিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে কি বিষোদ্গার করছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেগে দিলেও সেটা কিভাবে মাস্টার স্ট্রোক বলা যায়, সেটাকে কিভাবে মাস্টার স্ট্রোক বলে চালিয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনা করতে ধিক্কার লাগে এই পশ্চিমবাংলায় গদি মিডিয়াকে দেখে, ধিক্কার লাগে তাই এই পশ্চিমবাংলার মিডিয়াকে দেখে, যারা একসময় মেরুদণ্ড সোজা করে কথা বলতো, যে পশ্চিমবাংলার জনগণ, যে পশ্চিমবাংলার আপামর মানুষজন গোটা ভারতবর্ষের কাছে আইকন ছিল, ইন্টেলেকচুয়াল বলে পরিচিত ছিল, আজকের তারা চুপ করে আছে। রাত দখল, দিন দখল, না কোনো কিছুই হচ্ছে না। যারা সেদিন কলকাতা থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার রাজপথ জাম করে দিয়েছিল, আজকে তাদের একজনকেও দেখা যাচ্ছে না। যেমন দেখা যাচ্ছে না এই পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমকে, যেমন দেখা যায়নি বিগত দিনেও এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ছটা ধর্ষণের ঘটনা এই পশ্চিমবাংলার সংবাদ মাধ্যম থেকে শুরু করে ওই রাত দখল দিন দখলের প্রতিবাদীদেরকে, কারণ তারা তাদের পছন্দের সরকার পেয়ে গিয়েছে। আর পছন্দের যদি সরকার হয় তাহলে খুন, ধর্ষণ, রাহাজানি সব কিছু মাপ, সব কিছু বিলকুল মাপ, কোনো কিছুতে প্রতিবাদ করা যায় না। কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, প্রতিবাদ করব, আমরা আওয়াজ তুলব, আমরা প্রত্যেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, তুলে দেখাবো। তার জন্য যদি সরকার তাদের ওই গুন্ডা দমন বিল যেটা মুখোশের আড়ালে এনেছে আমাদের মতো স্বাধীন সাংবাদিকদের জব্দ করতে, তা প্রয়োগ করবে। জেলে যদি যেতে হয় একজন নির্যাতিতা বোনের হয়ে আওয়াজ তুলে, জেলে যদি যেতে হয় একজন নির্যাতিতা মায়ের হয়ে আওয়াজ তুলে, তার জন্য যেতে আমরা রাজি আছি। আমরা পিছু পা হয় না, আমরা ভয় পাই না। কারণ সাংবাদিকতা পড়তে গিয়ে, সাংবাদিকতা করতে এসে যখন আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে নিজেদের শপথ গ্রহণ করেছি, তখন এই সমাজের প্রত্যেকটা নিপীড়ন, নির্যাতন, প্রহসনের ঘটনা তুলে ধরা, হ্যাঁ আমি আমার কর্তব্যের মধ্যে পড়ে বলে মনে করি। তাই আমি আমার সেই কাজ চালিয়ে যাব, আমার সেই কাজ করে যাব। দেখি এই সরকার কতজনের মুখ বন্ধ করতে পারে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।